হ্যালো বন্ধুরা, আমি রুনা আবার এসেছি গল্পকথায় নতুন গল্প নিয়ে। আজকের গল্প শিউলি। আমি শিউলি, আমার শ্বশুরবাড়ি মফস্বল শহরে। আমাকে শ্বশুরবাড়ির সবাই এক মনোচিকিৎসকের কাছে নিয়ে এসেছে। আমি নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। কি জানি, আমি তো ভালোই আছি, আমি বুঝতে পারি না, কিন্তু আমার কথা কেউ শোনে না। আমাকে প্রায় জোর করেই তারা এখানে নিয়ে এসছে। আমার কিছুতেই ঘুমের ওষুধ না হলে ঘুম হয় না। আমার 2 বছরের বাচ্চাটাকেও আমি যত্ন করতে পারি না এখন। মাঝে মাঝে যেন আমি কোথায় হারিয়ে যাই, কোথায় চলে যাই, এবং কিছুই আমার যেন আর ভালো লাগে না। সেই ছোটবেলার দিনগুলোতে আমি যেন আবার ফিরে যাই। আমি যেন স্বপ্নে দেখতে পাই সেই দিনগুলো, আর সেইগুলোকে নিয়ে ভাবতে থাকি। সব চিন্তা ভাবনা আমার যেন উলট পালট হয়ে যায়, কিছুই মনে রাখতে পারি না এখন। সেই ছোটবেলাতে স্কুল যেতে যেতে আমি আর আমার 3-4 জন বান্ধবী প্রদীপ কাকার পেয়ারা গাছ থেকে চুরি করে পেয়ারা পেড়ে স্কুলে নিয়ে গিয়ে খেতাম। খুব মজা লাগতো আমাদের। একদিন প্রদীপ কাকার মা দেখে ফেলায় আমরা পেয়ারা ফেলে স্কুলে চলে গিয়েছিলাম। সন্ধ্যের সময় প্রদীপ কাকা আমাদের 4 জনের প্রত্যেকের বাবাকে নালিশ জানিয়েছিল। বাবা সেদিন খুব বকাবকি করেছিল। তারপর দিন আমরা 4 বান্ধবী শপথ করেছিলাম আর কোনো দিন আমরা চুরি করে কোনো কিছু খাবো না। আমাদের স্কুল জীবন ছিল খুব সুন্দর। আমরা একে একে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করলাম। আমার 2 বান্ধবীর উচ্চ মাধ্যমিক পাশ করার পরই বিয়ে হয়ে যায়। আমি আর আমার বান্ধবী সুজাতা একই কলেজে ভর্তি হই। আমি যখন সেকেন্ড ইয়ারে কলেজে পড়ি, তখন হঠাৎ কলেজ থেকে এসে আমি শুনি আমাকে পাত্রপক্ষ সন্ধ্যের সময় দেখতে আসবে। আমাকে পছন্দ হয়ে গেলে বিয়েও হয়ে যাবে সামনের ফাল্গুনে। বাবা যেন খুব তাড়াতাড়ি করছিলেন আমার বিয়ের জন্য। আজকাল তার শরীরটা খুব একটা ভালো যায় না। 2 দাদা, তারাও যথারীতি বাবা মাকে পৃথক করে আলাদাভাবে থাকে। তাদের পছন্দও হয়ে যায় আমাকে দেখে। আমার বাবা যথাসাধ্য ব্যয় করে আমার বিয়ে দিয়ে দেন। আমি শ্বশুরবাড়িতে ভালোই ছিলাম। সবাইকে আমার খুব ভালো লাগতো। সকলে আমাকেও খুব ভালোবাসতো। বেশ সুখেই কাটছিল আমার জীবন। হঠাৎ আমার ছোট দেওর এই শহরেরই একটি মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসে। তাদের বেশ কয়েক বছরের সম্পর্ক। বাড়ি থেকে এই সম্পর্কটা মেনে না নেওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তারা দুজনেই সাবালক, তাই আমার শাশুড়ি মার পছন্দ না থাকলেও তিনি মেনে নিতে বাধ্য হন। আমার স্বামীরা 2 ভাই। 2 ভাইয়ের পাশাপাশি 2টি দোকান। আমার স্বামীর ওষুধের দোকান আর দেওরের রেডিমেড পোশাকের। আমার ছোট যাকে আমার শাশুড়ি একদমই দেখতে পারতেন না। সে আসার পর থেকে তাকে মোটেও ভালোভাবে দেখতেন না তিনি। তার কোনো কাজই তার ভালো লাগতো না। বাড়ির সবাই খাওয়া হলে তবেই সে যেন রান্নাঘরে ঢোকে, এটাই ছিল নিয়ম। এবং সে তার এবং তার স্বামীর খাবারটা ঘরে নিয়ে গিয়ে খেত। এইভাবেই চলছিল। আমাকেও ছোট জায়ের সঙ্গে কথাবার্তা বলতে বারণ করা হয়েছিল। আমরা শুধু তাকিয়ে দুজনে হাসতাম। রীতা, আমার ছোট যা, সবসময় বাড়িতে ভয়ে ভয়ে থাকে। এইভাবে 2 মাস কেটে গেল। একদিন দুপুরে রীতা ভাত খাওয়ার আগে ঘরেই রয়েছে। এমন সময় আমার শাশুড়ি মাকে রীতার ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখলাম। আমি তখন বাথরুমে ঢুকছি স্নানের জন্য, এবং বাথরুমে স্নান করার পর আমি যখন বাইরে বেরিয়ে আসতে চাইছি, তখন দেখছি দরজাটা বাইরে থেকে কে যেন বন্ধ করে দিয়েছে। তখন আমি অনেক জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলাম। কেউ খুলছে না। প্রায় 10 মিনিট পর বাথরুমের দরজাটা খুলে গেল। তখন দেখি সামনেই আমার স্বামী দাঁড়িয়ে। আমায় বলল, তুমি কিছু দেখোনি? পুলিশ এলে বলবে রীতা আত্মহত্যা করেছে। কিছু দেখোনি মানে? আমি ভয়ে চিৎকার করে উঠলাম। সে চুপ করে আমাকে চোখ রাঙিয়ে বলল, তুমি কিছুই দেখোনি, রীতা আত্মহত্যা করেছে। আমি ভাবলাম, তবে কি আমার শাশুড়ি মা রীতাকে মেরে ফেললো? ভাবতে পারছিলাম না আমি। যখন রীতার ঘরে ঢুকলাম, তখন রীতা ফ্যানের সঙ্গে কাপড়ের ফাঁসে ঝুলছে। আমার দিকে তাকিয়ে সে যেন কিছু বলতে চাইছে। আমি হাউ হাউ করে কেঁদে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। ঘর বন্ধ করে অনেকক্ষণ কাঁদলাম। শ্বশুরবাড়ির টাকার জোর থাকায় রীতার মৃত্যুটা তারা আত্মহত্যায় প্রমাণ করে দিলেন। আমার বাবা ও মা শ্বশুরবাড়িতে দেখা করতে এলেন। আমাকে বাবা মা ঘরে একা নিয়ে গিয়ে বললেন, তুই কাউকে কিছু বলিস না মা।
আমি বাবার চোখের দিকে তাকিয়ে থাকলাম। বললাম, বাবা, প্রদীপ কাকার পেয়ারা চুরি করেছিলাম বলে তুমি যে কথাগুলো বলেছিলে, ছোটবেলা থেকে যে শিক্ষায় আমায় মানুষ করেছিলে, সেগুলি কি মিথ্যা ছিল বাবা? বাবা হাউ হাউ করে কেঁদে উঠলেন। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার অনেক বয়স হয়ে গেছে, তাই অনেক কথা বলতে গিয়ে আর বলতে পারলাম না। বাবা বলল, এটা তোর শ্বশুর বাড়ি, এদের কথাটাও তোকে ভাবতে হবে। আমি বললাম, এই কথার মানে? জেলখানা কি শ্বশুর বাড়ির থেকেও কষ্ট বাবা? রাত্রে ঘুম ভেঙে যায় আমার। শুধু মনে হয় আমি চিৎকার করে বাবাকে বলি, বাবা, তুমি বলেছিলে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনাই সমান দোষী। বাবা, তোমার কথাটা কি মিথ্যা বাবা? একদমই মিথ্যা। রাত্রে ঘুম থেকে উঠে কাঁদি আর বলি, বাবা, আমি মেয়ে হয়ে একটা মেয়ের জন্য কিছুই করতে পারলাম না। তুমি বলেছিলে বাবা, মায়ের আগমনী কাল শরৎকাল, এই শরৎকালেই তোর জন্ম হয়েছিল, তাই তোর নাম রেখেছিলাম শিউলি। বাবা, আমি শরতের অভাগা শিউলি, যে ভোরের আলো ফোটার আগেই ঝরে পড়ে। আমার কষ্টটা তোমাদেরকে বোঝাতে পারছি না বাবা। আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি বাবা, শেষ হয়ে যাচ্ছি আমি। শিউলিরা হয়তো এইভাবেই শেষ হয়ে যায় বাবা। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ। আবার আসবো পরের গল্প নিয়ে। গল্পকথায় রুনা।